সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম বন্ডের পরবর্তী লেকচারে। তাহলে এই লেকচারেও কিন্তু আমরা অনেকগুলো প্রবলেম সলভ করব। তাহলে আমরা দেখি প্রবলেম নাম্বার 1, তাহার কর্পোরেশন বন্ডস উইল ম্যাচিউর ইন 10 ইয়ার্স। তাহলে তাহার কর্পোরেশনের যে বন্ডগুলো আছে সেগুলো 10 বছর মেয়াদি বন্ড। দ্য বন্ড হ্যাভ এ ফেস ভ্যালু অফ টাকা 1000। প্রতিটা বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা অ্যান্ড 8% কুপন রেট। সুদের হার কয় পার্সেন্ট? 8%। পেয়েবল সেমি অ্যানুয়ালি, এখানে একটা কি ওয়ার্ড আছে সেটা হচ্ছে সেমি অ্যানুয়ালি। দ্য প্রাইস অফ দ্য বন্ড ইজ টাকা 1100। দ্য বন্ডস আর কলেবল ইন 5 years এট এ কল প্রাইস অফ টাকা 1050। তাহলে বন্ডগুলো 5 বছর পরে কল করা হবে। কত টাকায় কল করা হবে? 1050 টাকায়। তাহলে রিকোয়ারমেন্টে বলা হচ্ছে ইএল টু ম্যাচুরিটি, কারেন্ট ইয়েল্ড, ইএল টু কল, ক্যাপিটাল গেইন অর লস। তাহলে রিকোয়ারমেন্টগুলো করার আগে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করে নিই। 10 বছর মেয়াদি বন্ডের কথা বলা হচ্ছে এবং প্রত্যেকটা বন্ডের ফেস ভ্যালু কত? 1000 টাকা, সুদের হার 8%। আর প্রত্যেকটা বন্ডের এই মুহূর্তে মূল্য কারেন্ট প্রাইস 1100 টাকা। বন্ডগুলো 5 বছর পরে কল করা হবে। কত টাকায় কল করা হবে? 1050 টাকায় কল করা হবে। এখানে কিন্তু একটা ওয়ার্ড বলা আছে, কিওয়ার্ড, সেটা হচ্ছে সেমি অ্যানুয়ালি। তাহলে আমরা সেমি অ্যানুয়ালি দিয়ে বন্ডের ভ্যালু নির্ণয় করছি, অথবা হাফ ইয়ারলি দিয়ে আমরা বন্ডের ভ্যালু নির্ণয় করছি। ওয়াইটিএম, ওয়াইটিসি, কারেন্ট ইয়েল্ড এগুলো কিন্তু আমরা সেমি অ্যানুয়ালি দিয়ে করি নাই। তাহলে এখন আমরা ওয়াইটিএম কীভাবে করবো একটু দেখো। ওয়াইটিএম সমান, তাহলে ওয়াইটিএম এর সূত্রটা ছিল এরকম: ইন্টারেস্ট প্লাস আরবি মাইনাস এনএসবি বাই এন ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি বাই 2 × 100। তাহলে যেহেতু এখানে সেমি অ্যানুয়ালি বলা আছে, তাই আমরা সূত্রটাকে একটু মডিফাই করে নিব। সেটা হচ্ছে জাস্ট দুইটা জায়গায় ইন্টারেস্টের নিচে একটা এম আনবো, এনের পাশে একটা এম আনবো। আমি আবারও বলছি, ওয়াইটিএম এর সূত্রে যদি সেমি অ্যানুয়ালি, হাফ ইয়ারলি বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দুইটা জায়গায় মডিফাই করব। ইন্টারেস্টের নিচে এম আনবো আর এনের পাশে কি আনবো? এম আনবো। তাহলে প্রথমেই ইন্টারেস্ট বের করা যাক। কত টাকা মূল্যের বন্ড? 1000 টাকা মূল্যের বন্ড। কয় পার্সেন্ট সুদ? 8% সুদ। কত? 80 টাকা। 10 বছর মেয়াদি বন্ড, যেহেতু ওয়াইটিএম তাহলে এনের মান কত হবে? 10। এরপরে এনএসবি বা এসবি লাগবে। এনএসবি বা এসবি হচ্ছে কত? 1100 টাকা। এখানে এনএসবি বা এসবি কেন বলছি? যেহেতু এখানে ফ্লোটেশন কস্ট নাই। আরবি রিডিমেবল ভ্যালু, এখানে রিডিমেবল ভ্যালু সম্পর্কে প্রশ্নের সুনির্দিষ্ট কোনো তথ্য নাই, তাই ফেস ভ্যালুটাকে আমরা রিডিমেবল ভ্যালু ধরে নিলাম। আর এম কত হবে? এখানে এম এর মান হবে 2। সেমি অ্যানুয়ালি যেতে বলছেন, তাহলে ইন্টারেস্টের মান, আর এর মান, আরবির মান, এনএসবির মান, এন এর মান, এম এর মান সব বসালাম। বসানোর পরে আমরা ক্যালকুলেশন করে পাইলাম কত? 3.33%। 3.33%। কিন্তু মাথায় রাখতে হবে ওয়াইটিএম, ওয়াইটিসি এবং কারেন্ট ইয়েল্ডের ক্ষেত্রে সেমি অ্যানুয়ালি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি যাই বলুক, ওই মানটা বের হওয়ার পরে সেটাকে অ্যানুয়ালে কনভার্ট করতে হবে। তাহলে ওয়াইটিএম অ্যানুয়াল ইকুয়াল 3.33% যেটা আসছে সেটার সাথে কত গুণ করবো? 2 গুণ করবো। কেন 2 গুণ করবো? যেহেতু এখানে 2 দ্বারা ভাগ করছি, তাই এখানে 2 দ্বারা গুণ করবো। কত? 6.67% চলে আসলো। তাহলে ওয়াইটিএম শেষ, আমরা অ্যানুয়ালে কনভার্ট করছি। এরপরে 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল কারেন্ট ইয়েল্ড। তাহলে কারেন্ট ইয়েল্ডের সূত্র কি? ইন্টারেস্ট বাই P0 × 100। কিন্তু এখানে একটা জায়গায় মডিফাই করবো, সেটা হচ্ছে ইন্টারেস্টের নিচে কি আনবো? এম আনবো। তাহলে ইন্টারেস্টের নিচে এম আনলাম আর P0 আগের মতোই আছে ইন্টু 100। তাহলে ইন্টারেস্ট কত টাকার কত পার্সেন্ট? 1000 টাকার 8%, দ্যাট মিনস 80 টাকা। আর P0 মানে মার্কেট প্রাইস, প্রশ্নে মার্কেট প্রাইস বলা ছিল কত? 1100 টাকা। ক্যালকুলেশন করে কত পাইলাম? 3.64। এটা হচ্ছে সেমি অ্যানুয়ালি, সেটাকে অ্যানুয়ালে কনভার্ট করতে হবে। তাহলে কারেন্ট ইয়েল্ড অ্যানুয়াল ইকুয়াল 3.64% ইন্টু 2 সমান 7.28%। আমরা আরেকটা রিকোয়ারমেন্টে যাবো। 3 নম্বর রিকোয়ারমেন্ট ছিল ইয়েল টু কল। তাহলে ইয়েল টু কলের সূত্র কি ছিল? ইন্টারেস্ট প্লাস সিপি মাইনাস এনএসবি বাই এন ডিভাইডেড বাই সিপি প্লাস এনএসবি বাই 2 × 100। তাহলে এখানেও আমরা দুইটা জায়গায় মডিফাই করবো, সেটা হচ্ছে ইন্টারেস্টের নিচে এম আনবো, এন এর পাশে এম আনবো। তাহলে দেখা যাক, ইন্টারেস্ট তো আগের মতোই 1000 টাকার 8%, 80 টাকা। আর এন এর মান কত হবে এখানে? তাহলে এন এর মান হবে কয় বছর পরে কল করতেছে সেটাই। তাহলে 5 বছর পরে কল করা হচ্ছে, এন এর মান 5। আর সিপি কত টাকায় কল করা হচ্ছে? 1050 টাকায়
আর এসবি কত? এসবি হচ্ছে 1100 টাকা। তাহলে আমরা প্রত্যেকটা মান বসিয়ে দিলাম, মান বসানোর পরে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে আনসার আসে কত? 3.26%। এটা হচ্ছে সেমি অ্যানুয়াল, সেটাকে অ্যানুয়ালে কনভার্ট করতে হবে। তাহলে ওয়াইডিসি অ্যানুয়াল ইকুয়াল 3.26% ইন্টু 2, ক্যালকুলেশন করলে কত আসবে? 6.52%। আমি আবারও বলছি তোমাদেরকে, সেটা হচ্ছে ওয়াইটিএম, ওয়াইটিসি এবং সিইউআই, দ্যাট মিনস কারেন্ট ইয়ারের ক্ষেত্রে সেমি অ্যানুয়াল, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি যাই বলুক, ওইভাবে আমরা মানটা বের করার পরে সেটাকে অ্যানুয়ালে কনভার্ট করে নিব। তাহলে অ্যানুয়ালে 300 টাকাকে কনভার্ট করলাম। আর এই অঙ্কে 4 নম্বর রিকোয়ারমেন্ট কী ছিল? 4 নম্বর রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে ক্যাপিটাল গেইন অর ক্যাপিটাল লস। তাহলে ক্যাপিটাল গেইন এবং ক্যাপিটাল লসের ক্ষেত্রে আমাদেরকে একটা সূত্র মুখস্থ করতে হবে, ওয়াইটিএম মাইনাস সিওয়াই, ইয়েল টু ম্যাচুরিটি মাইনাস কারেন্ট ইয়েল। তাহলে ওয়াইটিএম এর মান আমাদের বের করা ছিল, কারেন্ট ডেটের মানও বের করা ছিল। মানটা বের করার পরে আমরা যদি ওয়াইটিএম থেকে সিওয়াই বিয়োগ করার পরে পজিটিভ মান পাই, তাহলে সেটা হবে ক্যাপিটাল গেইন। আর যদি নেগেটিভ মান পাই, তাহলে সেটা হবে কি? ক্যাপিটাল লস। তাহলে এখানে কিন্তু ওয়াইটিএম এর চাইতে কারেন্ট ইয়েল্ড বড়, তাই মানটা নেগেটিভ মান। তাহলে নেগেটিভ মান হওয়ার কারণে এটাকে আমরা কি লিখছি? ক্যাপিটাল লস। তাহলে এই অঙ্কে কিন্তু আমরা নতুন কিছু শিখতে পারছি, কারণ ওয়াইটিএম এর ক্ষেত্রে আগে আমরা সেমি অ্যানুয়াল করি নাই, বা ওয়াইটিসির ক্ষেত্রে সেমি অ্যানুয়াল করি নাই, একইভাবে কারেন্ট ইয়েল্ডের ক্ষেত্রে আমরা সেমি অ্যানুয়াল করি নাই। আর এখানে সেমি অ্যানুয়াল করে সেটাকে অ্যানুয়াল কনভার্ট করলাম। আরেকটা প্রবলেম সলভ করা যাক। প্রবলেম নাম্বার 2, স্টার কোম্পানিজ বন্ডস হ্যাভ 4 years রিমেনিং টু ম্যাচুরিটি। তাহলে স্টার কোম্পানির যে বন্ডগুলো আছে সেগুলো 4 বছর মেয়াদি বন্ড। দ্য বন্ডস হ্যাভ এ ফেস ভ্যালু অফ টাকা 1000 at 10% কুপন রেট। তাহলে বন্ডের ফেস ভ্যালু হচ্ছে কত? 1000 টাকা। কত পার্সেন্ট সুদ? 10% সুদ। হোয়াট ইজ দ্য ইয়ার টু ম্যাচুরিটি অ্যাট এ কারেন্ট মার্কেট প্রাইস অফ টাকা 1100? তাহলে আমাদেরকে বলছে ইয়ার টু ম্যাচুরিটি কত হবে, যেখানে মার্কেট প্রাইস হচ্ছে কত? 1100 টাকা। Would you pay টাকা 1200 for one of this bond if the appropriate rate of interest was 12%? তাহলে বলা হচ্ছে বন্ডের জন্য তুমি 1200 টাকা পে করবা কিনা যদি ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট হয়? 12% হয়। গিভ এক্সপ্লেনেশন অফ ইউর আনসার। আমাদেরকে এক্সপ্লেনেশন দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে এই আনসারের উপর বেস করে। তাহলে এই অঙ্কে দুইটা রিকোয়ারমেন্ট বলা আছে। একটা রিকোয়ারমেন্ট হচ্ছে ইয়ার টু ম্যাচুরিটি, একটা রিকোয়ারমেন্ট হচ্ছে তুমি এই বন্ডের জন্য 1200 টাকা পে করবা কিনা যদি ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট হয়? 12% হয়। তাহলে রিকোয়ারমেন্টগুলো করার আগে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি। কত টাকা মূল্যের বন্ড? 1000 টাকা মূল্যের বন্ড। কয় বছর মেয়াদি বন্ড? 4 বছর মেয়াদি বন্ড। আর সুদের হার অথবা কুপন রেট কত পার্সেন্ট? 10%। ওয়াইটিএম বের করতে হবে। তাহলে আমরা সলিউশন দেখি। উই নো ইয়ার টু ম্যাচুরিটি অথবা ওয়াইটিএম সমান, যেহেতু এখানে সেমি অ্যানুয়াল, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি এরকম কিছুই বলা নাই, তাহলে আমরা মূল সূত্র দিব ইন্টারেস্ট প্লাস আরবি মাইনাস এনএসবি বাই এন ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি বাই 2 ইন্টু 100। এখানে আমরা একটা 100 দিব। তাহলে ইন্টারেস্ট কত টাকার কত পার্সেন্ট হবে? 1000 টাকার 10%, দ্যাট মিনস 100 টাকা। কয় বছর মেয়াদি বন্ড? 4 বছর মেয়াদি বন্ড, তাই এন এর মান 4 বছর। আর আরবি মানে রিডিমেবল ভ্যালু, তাহলে এখানে রিডিমেবল ভ্যালু সম্পর্কে প্রশ্নে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই, তাহলে ফেস ভ্যালুটাকে আমরা রিডিমেবল ভ্যালু ধরে নিব 1000 টাকা। এরপরে এসবি কত টাকা? সেলস ভ্যালু কত টাকা? তাহলে এখানে সেলস ভ্যালু প্রশ্নে সরাসরি বলা ছিল 1100 টাকা। তাহলে এখন আমরা ইন্টারেস্ট, আরবি, এনএসবি, এন এর মান বসিয়ে দিলাম। বসানোর পরে আনসার পাইছি কত? 7.14%। তাহলে ওয়াইটিএম পেয়ে গেছি। এরপরে একই অঙ্কে আমাদেরকে একটা রিকোয়ারমেন্ট বলা ছিল, তুমি কি এই বন্ডগুলোর জন্য 1200 টাকা দিতে প্রস্তুত কিনা যদি ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট হয়? 12% হয়। তাহলে দেখা যাক ভ্যালু অফ বন্ড, যেহেতু আমাদের কি বলছে ইন্টারেস্টের জন্য আমরা 1200 টাকা পে করবো কিনা। তাহলে এইরকম কমেন্ট যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে বন্ডের ভ্যালু বের করতে হবে। তাহলে বন্ডের ভ্যালু নির্ণয়ের সূত্র আমরা শিখছি কয়টা? 5টা। নির্দিষ্ট মেয়াদী বন্ডের জন্য 4টা সূত্র, চিরস্থায়ী বন্ডের জন্য একটা সূত্র। তাহলে 4টা থেকে একটা বন্ডের সূত্র হবে, কিন্তু সেটা কি জিরো কুপন বন্ড, নাকি হাফ ইয়ারলি, নাকি কোয়ার্টারলি, মান্থলি, নাকি বন্ডের ভ্যালু প্রতি বছর পরিশোধ করবে, এরকম কিছুই বলা নাই। কিছু বলা নাই যেহেতু, তার মানে কত নম্বর সূত্র হবে? অবভিয়াসলি 1 নম্বর সূত্র হবে। তাহলে 1 নম্বর সূত্র কি ছিল? ভ্যালু অফ বন্ড ইকুয়াল ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস ক্যারি হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ক্যারি প্লাস এমবি বাই 1 প্লাস ক্যারি হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে ইন্টারেস্ট কত হবে? তাহলে শুরুতেই প্রশ্নে বলা ছিল 1000 টাকা মূল্যের বন্ড, কয় পার্সেন্ট সুদ? 10% সুদ, 100 টাকা। এন এর মান 4 বছর। এমবি সম্পর্কে প্রশ্নের সুনির্দিষ্ট কোনো তথ্য নাই, তাই ফেস ভ্যালুটা এমবি হয়ে গেছে। ক্যারি কত হবে? তাহলে ক্যারি নিয়ে তো আমাদের অনেক ঝামেলা ছিল আসলে। তাহলে আমি তোমাদেরকে বলছিলাম ইন্টারেস্ট রেট এবং কুপন রেট ছাড়া যত রেট থাকবে সব কি হবে? ক্যারি হবে। কিন্তু এই অঙ্কে দুইটাতেই ইন্টারেস্ট রেট বলা ছিল। তাহলে
এখন আমাদেরকে যেহেতু দুইটাতেই ইন্টারেস্ট রেট বলা ছিল, তাহলে কোনটা দিয়ে ইন্টারেস্ট বের করবো আর কোনটা দিয়ে ক্যারি বের করবো। প্রশ্নের শুরুতেই উদ্দীপকে যেহেতু ইন্টারেস্ট রেট 10% বলে দিয়েছে, তাই ওটা দিয়ে আমরা ইন্টারেস্ট বের করছি। পরে যেটা 12% দেওয়া ছিল সেটাকে আমরা ক্যারি ধরে নিলাম অ্যাজাম্পশন করে। তাহলে ক্যারির মান বসালাম, সবগুলো মান বসিয়ে দিলাম। বসানোর পরে আনসার পাইছি কত? 939 টাকা। তাহলে এখানে বলা ছিল তুমি এই বন্ডের জন্য 1200 টাকা পে করতে প্রস্তুত কিনা। তাহলে আমরা লিখছি দ্য বন্ড শুড নট বি বট, বা বন্ডের জন্য আমরা 1200 টাকা দিতে প্রস্তুত নয়। কেন নয়? কারণ এখানকার যে ইন্ট্রিনসিক ভ্যালু, অন্তর্নিহিত মূল্য, সেটা হচ্ছে মার্কেট প্রাইস, অর্থাৎ 1200 টাকার চাইতে কম। নিশ্চয়ই তোমরা এই অঙ্কটা বুঝছো। এই অঙ্কে দুইটা রিকোয়ারমেন্ট ছিল, ওয়াইটিএম এবং বন্ডের ভ্যালু। আমরা আরো একটা অঙ্কে যাব, সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 3। A bond of a face value টাকা 1000 was issued 5 years ago at a coupon rate of 10%. তাহলে বন্ডের কথা বলা হচ্ছে 1000 টাকা মূল্যের বন্ড, এবং এই বন্ডগুলো 5 বছর আগেই ইস্যু করা হয়েছিল। কয় পার্সেন্ট সুদে? 10% সুদে। দ্য বন্ড হ্যাজ এ ম্যাচুরিটি পিরিয়ড অফ 10 years। তাহলে বন্ডের মেয়াদ কয় বছর? 10 বছর। ইস্যু করছে কয় বছর পূর্বে? 5 বছর পূর্বে। অ্যান্ড অ্যাজ অফ টুডে therefore 5 years are left for final repayment at par। তাহলে এখন বন্ডের মেয়াদ আর অবশিষ্ট আছে কয় বছর? 5 বছর। আমাদেরকে এই সময় নিয়ে কিন্তু একটু অ্যানালাইসিস করতে হবে। বন্ডগুলো ইস্যু করছে 10 বছরের জন্য, কিন্তু ইস্যু করছে কয় বছর পূর্বে? 5 বছর পূর্বে। আর এখন থেকে যদি আমরা হিসাব করি তাহলে আর কয় বছর অবশিষ্ট আছে? 5 বছর। ইফ দ্য কারেন্ট মার্কেট ইন্টারেস্ট রেট ইজ 14%, কারেন্ট মার্কেট ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 14%। হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড, বন্ডের প্রেজেন্ট ভ্যালু কত হবে সেটা বের করতে বলছে। তাহলে এই প্রশ্নটা খুবই কনফিউজিং, খুবই, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স আমাদেরকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে। তাহলে আমাদেরকে যেহেতু বন্ডের ভ্যালু বের করতে বলছে, আমরা বন্ডের ভ্যালু পরে বের করবো। তার আগে আমরা একটু প্রশ্নটাকে অ্যানালাইসিস করে নিই। 1000 টাকা মূল্যের বন্ড, 10 বছর মেয়াদি বন্ড, ইস্যু করা হয়েছে 5 বছর পূর্বে, আর এই সময় অবশিষ্ট আছে কত বছর? 5 বছর। সুদের হার কয় পার্সেন্ট? 10%। এই কুপন রেট কত পার্সেন্ট? 10%। সুদের হার 10%। আবার এখানে বলা আছে কারেন্ট মার্কেট ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট? 14%। তাহলে এটাকে আমরা সুদের হার ধরে নিব, এটাকে আমরা কি ধরে নিব? ক্যারি ধরে নিব। যদি বা এটাও সুদের হার, বাট এটাকে আমরা সুদের হার ধরে নিব, কিন্তু এটাকে কি ধরবো? এটা কারেন্ট মার্কেট ইন্টারেস্ট রেট, মানে বর্তমান যে মার্কেট প্রাইস এবং বর্তমান যে মার্কেট রেট, সেটাই বলা হচ্ছে কত পার্সেন্ট? 14%। এই জন্য এটাকে ক্যারি ধরতে হবে। তাহলে এখন কি বের করতে হবে? বন্ডের ভ্যালু। তাহলে বন্ডের ভ্যালু নির্ণয় সূত্র কয়টা? 5টা। তার মধ্যে নির্দিষ্ট মেয়াদী বন্ডের জন্য 4টা সূত্র, চিরস্থায়ী বন্ডের জন্য 1টা সূত্র। তো এটা যেহেতু নির্দিষ্ট মেয়াদী বন্ড, এবং নির্দিষ্ট মেয়াদী বন্ডের ক্ষেত্রে হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি, জিরো কুপন বন্ড, তারপর বন্ডের ভ্যালু প্রতি বছর পরিশোধ করবে কিনা, এরকম কিছুই বলা নেই। তাই আমরা কত নাম্বার সূত্র নিব? 1 নাম্বার সূত্র দিব। তাহলে উই নো ভ্যালু অফ বন্ড ইকুয়াল ইন্টারেস্ট ইন্টু 1 - 1/1 প্লাস ক্যারি হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ক্যারি প্লাস এমবি ডিভাইডেড বাই 1 প্লাস ক্যারি হোল টু দি পাওয়ার n। তাহলে ইন্টারেস্ট কত টাকার কত পার্সেন্ট? 1000 টাকার 10%, 100 টাকা। আর ক্যারি কত পার্সেন্ট? পরে যেটা বলা ছিল সেটা 14%, 0.14। এন এর মান কত বছর? তাহলে এন এর মান কি 10 বছর হবে, নাকি 5 বছর আগে ইস্যু করছে সেটা হবে, নাকি 5 বছর অবশিষ্ট আছে সেটা হবে? আমরা মনে রাখবো, বন্ডের ভ্যালু যখন নির্ণয় করব, বন্ডের ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে যে বছরটা, অর্থাৎ যে সময়টা অবশিষ্ট থাকবে, সেই বছরটাকে আমরা এন এর মান ধরে নিব। তাহলে এখানে 10 বছরের মেয়াদি বন্ড, 5 বছর আগে ইস্যু করা হয়েছে, আর অবশিষ্ট আছে কয় বছর? 5 বছর। এই 5 বছরের প্রেজেন্ট ভ্যালু বের করবো। তাহলে এন এর মান কত? 5 ইয়ার্স। আর এমবি কত হবে? তাহলে প্রশ্নে এমবি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য নাই, তাই ফেস ভ্যালুটাকে আমরা এমবি ধরে নিলাম, মানগুলো বসিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে আনসার কত আসবে? 862.68 অথবা 863 লেখা যাবে। তাহলে নিশ্চয়ই তোমরা এই অঙ্কটা বুঝছো। আমরা আরও একটা অঙ্কে যাব। আমি তোমাদেরকে আরও একটা প্রবলেম সলভ করে দিচ্ছি। এই অঙ্কটা খুবই ক্রিটিক্যাল, আর ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে যথাযথভাবে বুঝতে হবে, আদারওয়াইজ অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমি বারবার পড়ার চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ তোমাদেরকেও ইচ্ছে থাকতে হবে। দ্য সামিট কর্পোরেশন ইস্যুড এ নিউ সিরিজ অফ বন্ড অন January 1, 2000। তাহলে সামিট কর্পোরেশন নিউ সিরিজ অফ বন্ড ইস্যু করছে 2000 সালের 1 জানুয়ারি। 2000 সালের 1 জানুয়ারি বন্ড ইস্যু করছে। দ্য বন্ডস আর সোল্ড এট পার। তাহলে এট পারে বিক্রি করা হয়েছে, এট পার মানে সমমূল্যে বিক্রি করা হয়েছে। আর পার ভ্যালু হচ্ছে কত টাকা? 1000 টাকা। দ্যাট মিনস ফেস ভ্যালু হচ্ছে কত? 1000 টাকা। অ্যান্ড হ্যাভ এ 12% কুপন রেট অন December 31, 2030।
তাহলে 12% সুদের কথা বলা হচ্ছে। কুপন রেট, ইন্টারেস্ট রেট, সুদের হার কত পার্সেন্ট? 12%। আর সময়ের কথা বলা আছে 2030 সালের 31 ডিসেম্বর। তাহলে ভালো করে খেয়াল করতে হবে, ইস্যু করা হয়েছে 2000 সালের 1 জানুয়ারি, আর এগুলোর মেয়াদ উত্তীর্ণ হবে 2030 সালের 31 ডিসেম্বর। কুপন পেমেন্ট আর মেড ইন সেমি অ্যানুয়ালি। তাহলে এখানে কিন্তু আরও একটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে সেমি অ্যানুয়ালি। আমাদেরকে 1 নম্বর রিকোয়ারমেন্ট বলা হচ্ছে কি বের করতে হবে? ওআইটিএম। 2 নম্বরে বলা হচ্ছে বন্ডের প্রাইস। 3 নম্বরে বলা হচ্ছে আবার ওআইটিএম। তাহলে 1 নম্বর এবং 3 নম্বর রিকোয়ারমেন্ট ওআইটিএম, কিন্তু সময়টা খেয়াল করতে হবে। 2 নম্বর রিকোয়ারমেন্ট হচ্ছে বন্ডের প্রাইস, সেখানে কিন্তু একটা পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে আমি প্রশ্নটা একটু অ্যানালাইসিস করে দিই, তখন রিকোয়ারমেন্টে আমার বেশি কথা বলতে হবে না। তাহলে 2000 সালের 1 জানুয়ারি বন্ড ইস্যু করবে, 2030 সালের 31 ডিসেম্বর বন্ডগুলোর মেয়াদ উত্তীর্ণ হবে। তাহলে 2000 সালের 1 জানুয়ারি থেকে 2030 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময় হচ্ছে 31 বছর। সেটা তোমরা ক্যালকুলেশন করলে বুঝবে। 2000 সালের 1 জানুয়ারি থেকে 2030 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময় হচ্ছে কত? 31 বছর। কারণ এটা শুরু হয়েছে জানুয়ারি থেকে, কিন্তু শেষ হচ্ছে ডিসেম্বরে। তাহলে আমরা আপাতত সময় পাইলাম কত? এখানে 31 বছর। সুদের হার 12%। আর এখানে সুদের ক্ষেত্রে কি বলা আছে? সেমি অ্যানুয়ালি। বলছে ওআইটিএম বের করতে হবে কখন? 2030 সালের 31 ডিসেম্বর। ভালো করে খেয়াল করো, রিকোয়ারমেন্ট 1-এ বলা হচ্ছে ওআইটিএম বের করতে হবে 2030 সালের 31 ডিসেম্বর। তাহলে এখন আমরা যদি সময়টা ক্যালকুলেশন করি, 2000 সালের 1 জানুয়ারি থেকে 2030 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময় হচ্ছে 31 বছর। তাহলে রিকোয়ারমেন্ট 1-এ সময় 31 বছর, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর রিকোয়ারমেন্ট 2-তে সময় কত বছর হবে দেখো। হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ বন্ড? বন্ডের প্রাইস কত হবে? 2005 সালের জানুয়ারির 1, অ্যাজিউমিং ইন্টারেস্ট রেট ফেল টু 10%। তাহলে এখানে সময় কত হবে? তাহলে বন্ডের ক্ষেত্রে একটু আগে আমি তোমাদেরকে যে অঙ্কটা করাইছিলাম, সেখানে আমি বুঝিয়ে দিয়েছিলাম মানে সময় কোনটা হবে, যেটা চলে গেছে সেটা নাকি যেটা অবশিষ্ট আছে সেটা। তাহলে বন্ডের ভ্যালু নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু যেটা সময় অবশিষ্ট আছে সেটাই। তাহলে 2005 সালের 1 জানুয়ারি থেকে 2030 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময় কতদিন? অবশ্যই 26 বছর। তোমরা সেটা হিসাব করে দেখতে পারো। 2005টাকে আমাদের কাউন্ট করতে হবে, যেহেতু 2005 সালের 1 জানুয়ারি। তাহলে 2005, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে আমরা যদি 2005 সালের 1 জানুয়ারি থেকে 2030 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময় হিসাব করি, তাহলে আমাদের সময় হচ্ছে 26 বছর। কয় বছর? 26 বছর। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্টের সময় হচ্ছে 31 বছর। 2 নম্বর রিকোয়ারমেন্টে যেটা অবশিষ্ট আছে সেটা, অবশিষ্টটা কেন? যেহেতু প্রাইস বের করতে বলছে, তাহলে অবশিষ্ট আছে 26 বছর। আর 3 নম্বর রিকোয়ারমেন্টে সময় কত দেখি। অন জুলাই 1, 2008 কি বের করতে হবে? ওআইটিএম। তাহলে প্রাইস বের করলে সময়টা হইতে একরকম, ওআইটিএম বের করতে বলছে, সেই জন্য সময়টা হবে অন্যরকম। তাহলে 2008 সালের জুলাই 1 মানে শুরু থেকে কাউন্ট করতে হবে। তাহলে 2000 সালের জানুয়ারির 1 থেকে 2008 সালের জুলাই 1 পর্যন্ত কয় বছর বা কয় মাস? তাহলে এখানে হচ্ছে 8 বছর 6 মাস। কিভাবে? 2000 কাউন্ট করতে, 2000, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এখন 8 পুরোটা না, কিন্তু 8-এর জুলাই পর্যন্ত। তাহলে এদিকে আমরা 8 বছর পেয়ে গেছি। 2008 সাল থেকে জুলাই পর্যন্ত হচ্ছে 6 মাস। তাহলে 8 বছর 6 মাস, তার মানে 8.5। যদি এটা বন্ডের ভ্যালু হইতো, তখন কিন্তু সময়টাকে আমরা উল্টো করে হিসাব করতাম, অর্থাৎ যে সময়টা অবশিষ্ট আছে সেটা হিসাব করতাম। আর ওআইটিএম যেহেতু বলছে, শুরু থেকে ওই তারিখ পর্যন্ত মানে সময়টাকে আমরা কাউন্ট করে নিব। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্ট আমরা সময় পাইছি 31 বছর। 2 নম্বরে অবশিষ্ট আছে 26 বছর। 3 নম্বরে হচ্ছে 2000 থেকে 2008-এর মধ্যে, যেহেতু জুলাই 1 বলা আছে, তাহলে 8 বছর 6 মাস। তাহলে এখন আমরা যদি রিকোয়ারমেন্টগুলো করি, খুব ইজি হয়ে যাবে। দেখো, তাহলে রিকোয়ারমেন্ট 1, হিয়ার টু ম্যাচুরিটি ওআইটিএম সমান। তাহলে এখানে সূত্রটাকেও একটু মডিফাই করতে হবে। কেন মডিফাই করতে হবে? ওই সেমি অ্যানুয়াল বলা ছিল। তাহলে ইন্টারেস্টের নিচে এম আসছে, আরবি মাইনাস এনএসবি ডিভাইড বাই এন, এনের পাশে একটা কি আসছে? এম আসছে। তাহলে ইন্টারেস্ট কত টাকার কত পার্সেন্ট হবে? 1000 টাকার 12%, 120 টাকা। এনের মান 31 বছর। আমি বুঝাইলাম কিভাবে। 2000 সালের 1 জানুয়ারি থেকে 2030 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 31 বছর। আর আরবি সম্পর্কে প্রশ্নের শুনে দৃশ্য কোনো তথ্য ছিল না, তাই 1000 টাকা। আর
এসবি বলা ছিল বিক্রি করে কিভাবে অ্যাড পারে, সেটাও 1000। আর এম এর মান কত 2, এম এর মান 2 কেন, যেহেতু এখানে সেমি অ্যানুয়াল বলা আছে। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলাম, বসানোর পরে কত পাইছি 6%। 6% যেটা পাইছি সেটা হচ্ছে ওয়াইটিএম সেমি অ্যানুয়াল, সেটাকে আবার অ্যানুয়ালে কনভার্ট করছি কত দ্বারা গুণ করে, 2 দ্বারা গুণ করে কত পার্সেন্ট, 12%। রিকোয়ারমেন্ট 1 শেষ। আমরা রিকোয়ারমেন্ট 2 তে যাব। রিকোয়ারমেন্ট 2 তে আমাদেরকে বন্ডের ভ্যালু বের করতে বলছে। তাহলে বন্ডের ভ্যালু নির্ণয় সূত্র তো আমরা 5টা জানি, তার মধ্যে নির্দিষ্ট মেয়াদী বন্ডের জন্য 4টা, চিরস্থায়ী বন্ডের জন্য 1টা। এটা নির্দিষ্ট মেয়াদী বন্ড, কিন্তু এখানে কি বলা আছে, সেমি অ্যানুয়াল বলা আছে, তাই সূত্র কোনটা হবে, অবশ্যই 2 নম্বর হবে। 2 নম্বর সূত্রটা আমরা জানি কিভাবে, 1 নম্বর সূত্রটাকে 3টা জায়গায় মডিফাই করি, ইন্টারেস্টের নিচে এম, ক্যারির নিচে এম, এন এর পাশে এম বসিয়ে দিলাম। তাহলে ইন্টারেস্ট কত, ওই 1000 টাকার 12% 120 টাকা। ক্যারি কত হবে, তাহলে এখানে 2 নম্বর রিকোয়ারমেন্টের জন্য আলাদা করে একটা পার্সেন্টেজ বলা ছিল, ওটা 10% বলা ছিল, এই জন্য ক্যারি 10%। এন এর মান কত বছর, 26 বছর। বন্ডের ভ্যালু যখন আমরা বের করি তখন অবশিষ্টটা দেখি, তাহলে 2005 সালের 1 জানুয়ারি থেকে 2030 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময় হচ্ছে 26 বছর। আর এম এর মান আসবে 2, যেহেতু সেমি অ্যানুয়াল। আর এমবি সম্পর্কে প্রশ্নের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তাহলে ফেস ভ্যালুটা এমবি হয়ে গেছে। এখন আমরা মানগুলো বসিয়ে দিলাম, বসানোর পরে আনসার কত আসবে, 1184। 2 নম্বর রিকোয়ারমেন্টের শেষ। এখন আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টে যাব। 3 নম্বর রিকোয়ারমেন্টটাও ইয়েল টু ম্যাচুরিটি। তাহলে ইয়েল টু ম্যাচুরিটির সূত্র আমরা মানে নর্মালি তো একটা জানি, কিন্তু এটাকে একটু মডিফাই করে লিখতে হবে। মডিফাইটা হচ্ছে কিভাবে, ইন্টারেস্টের নিচে এম আনবো, আর এন এর পাশে কি আনবো, এম আনবো। তাহলে ইন্টারেস্ট আমরা বের করে নিয়েছি 1000 টাকার 12% 120 টাকা, এন এর মান 8.5 বছর, সেটা আমি তোমাদেরকে হিসাব করে দিয়েছি। 2000 সালের 1 জানুয়ারি থেকে 2008 সালের 1 জুলাই পর্যন্ত 8.5 বছর। আর আরবি সম্পর্কে কিছু বলা নাই, তাই কত 1000 টাকা। এসবি সম্পর্কে প্রশ্নে বলা ছিল 1000 লিখে দিলাম, আর এম এর মান কত 2, ক্যালকুলেশন করলে আনসার আসবে কত 7.03%, সেটা সেমি অ্যানুয়াল। সেটাকে আবার অ্যানুয়ালে কনভার্ট করছি কিভাবে, 2 দ্বারা গুণ করে, তাহলে 14.06%। তো এই লেকচারে আমি তোমাদেরকে মোটামুটি যে প্রবলেমগুলো সলভ করে দিয়েছি সবগুলো প্রবলেমই ছিল হচ্ছে তোমার ক্রিটিক্যাল প্রবলেম, তাই তোমাদেরকে বারবার লেকচারটা দেখতে হবে। তারপরে যদি তোমরা না বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সর্বোচ্চ তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।